ওয়েলকাম ব্যাক টু অগ্নিশেষ স্টাডি পোর্টাল। গত ক্লাসগুলিতে আমি ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর তবে দেরি কিসে, শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি? ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন কারা? কে বা কারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন? লোকসভা, রাজ্যসভার সদস্যগণ। তাহলে লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণরা কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি নিযুক্ত করেন বা নির্বাচিত করেন। ভারতের সাংবিধানিক ব্যবস্থার পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? উপরাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির পর কিন্তু উপরাষ্ট্রপতির অবস্থান। রাষ্ট্রপতির অবর্তমানে কিন্তু রাষ্ট্রপতির কার্যভার বহন করেন। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 5 বছর। রাষ্ট্রপতিরও 5 বছর, উপরাষ্ট্রপতিরও কিন্তু 5 বছর কার্যকাল। উপরাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তার পদ থেকে অপসারণ করতে পারেন কে? মানে কে তাকে ইমপিচমেন্ট করতে পারবে? রাজ্যসভা। রাজ্যসভা কি 2/3 সদস্য সমর্থন লাভের জন্য, তার মানে 3/2 সমর্থন লাগবে তাকে ইমপিচমেন্ট করতে বা অপসারণ করতে। কাদের? রাজ্যসভার। আর এই রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু উপরাষ্ট্রপতি। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। উপরাষ্ট্রপতি পদচ্যুতির প্রস্তাব কোথায় উত্থাপন করা হয়? কেবলমাত্র রাজ্যসভায়। এই যে কেবলমাত্র রাজ্যসভাতে কিন্তু উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করা হয়। নিম্নলিখিত কে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারে? মানে কে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারে? কে হবে? সংসদ। সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি কতবার উপরাষ্ট্রপতিকে নির্বাচিত সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি কতবার উপরাষ্ট্রপতি নিযুক্ত হতে পারেন? এটা কিছু বলা হয়নি। রাষ্ট্রপতির জন্য বলা হয়নি, কিন্তু উপরাষ্ট্রপতির জন্য বলা হয়নি যে কতবার সে উপরাষ্ট্রপতি হতে পারবে। যখন রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহী পদে নিযুক্ত হন, তখন তার রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করেন? ডেপুটি চেয়ারম্যান। তাহলে ডেপুটি চেয়ারম্যান যে থাকবে রাজ্যসভার, সেই কিন্তু উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির কার্যভার জন্য নিযুক্ত হবেন তার অবর্তমানে, তখন কিন্তু সেই ডেপুটি চেয়ারম্যানই কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব করবেন বা কার্য পালন করবেন। এরপর কি? উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোথাকার সভাপতি রূপে নিযুক্ত হন? রাজ্যসভার। আগেই বলেছি রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি বা চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি। রাজ্যসভার উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে সভাপতিত্ব করেন। এখন প্রশ্ন হলো, উপরাষ্ট্রপতির রাজ্যসভায় ওই পদটিকে কি বলা হয়? চেয়ারম্যান। ওই পদটিকে বলা হয় কিন্তু চেয়ারম্যান। যদি উপরাষ্ট্রপতি তার মেয়াদকাল শেষ হওয়ার পূর্বেই পদত্যাগ করতে ইচ্ছুক হন, তবে তার পদত্যাগপত্রটি কাকে পাঠাতে হবে? এটা আগেও বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে। কাকে পাঠাতে হবে? রাষ্ট্রপতির কাছে কিন্তু তার পদত্যাগপত্র তিনি জমা দিতে পারেন যে আমি আর কার্যনির্বাহ করতে পারছি না বা চাই না, আমাকে পদত্যাগের অনুমতি দেওয়া হোক। সেই পত্র কাকে দেবে? সে রাষ্ট্রপতিকে দেবে। রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তবে পদত্যাগপত্র লেখার সময় তিনি কাকে সম্বোধন করবেন? তিনি উপরাষ্ট্রপতিকে। তাহলে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তখন কিন্তু তিনি পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে লিখবে। এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করা হয়। ভারতের উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স 35 বছর। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি উভয়ের কিন্তু ন্যূনতম বয়স 35 বছর। 35 বছরের কম বয়স হলে কিন্তু হবে না। উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধান কে করেন? সুপ্রিম কোর্ট। তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেই সমস্যার সমাধান কে করবে? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট কিন্তু সর্বোচ্চ আদালত ভারতের। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতির নাম কি? জাকির হোসেন। এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে। জাকির হোসেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি। স্বাধীন ভারতের কোন ব্যক্তি সর্বপ্রথম পরপর দুবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু দুবার উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কেন? তখন রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1952 সালের নির্বাচন আর 1957 সাল, এই দুটি টেনিওর বা 5 বছর 5 বছর করে তিনি ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি হিসাবে। সেই সময় চলাকালীন কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দুবার উপরাষ্ট্রপতি ছিলেন। এরপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদের পরে কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু রাষ্ট্রপতি পদে আসীন হন। স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি কে ছিলেন? কে আর নারায়ণ। কে আর নারায়ণ কে ছিল? যে দলিত উপরাষ্ট্রপতি।
ভারতের কোন উপরাষ্ট্রপতি প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? ভিভি গিরি। এই ভিভি গিরি কিন্তু খুব একটা ভাইটাল প্রশ্ন উত্তর, এটা কিন্তু পরীক্ষায় আসে। কোন উপরাষ্ট্রপতি প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? ভিভি গিরি। এরপর ভারতে একমাত্র উপরাষ্ট্রপতির নাম করো যিনি রাষ্ট্রপতির নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। এই ভিভি গিরি। এই ভিভি গিরি পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপরাষ্ট্রপতি পদ থেকে ত্যাগ করেন। এর আগেই ডিটেলসে যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছি যে ভারতের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন তাদেরকে কিন্তু দুটো পদে একসঙ্গে সে থাকতে পারে না। অন্য পদে নির্বাচন বলা হোক বা অংশগ্রহণ করার আগে বা শপথ নেওয়ার আগে কিন্তু তাকে কি করতে হবে, যে আগের যে পদে ছিল লাভজনক পদ বা যে কোনো পদ সেখান থেকে কিন্তু তাকে রিজাইন বা পদত্যাগ করতে হবে, তারপরেই কিন্তু সেটা সম্ভব। তাই এই জন্যই কিন্তু এই ভিভি গিরি যিনি উপরাষ্ট্রপতি ছিলেন সেখান থেকে উপরাষ্ট্রপতি থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করার পরে কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন রাষ্ট্রপতি। ক্লিয়ার? ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নহে? আচ্ছা, এখানে তো অপশান নেই, এখানে ডাইরেক্ট বলা হয়েছে তিনি পুনর্নির্বাচনযোগ্য নন। এই যে উপরাষ্ট্রপতি কিন্তু পুনর্নির্বাচনযোগ্য নয়। ভারতের সংবিধানে কোন ধারা অনুসারে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন? 65। খুব ভালো প্রশ্ন। ভারতীয় সংবিধানের 65 ধারা অনুযায়ী ভারতের যে উপরাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতির অবর্তমানে কিন্তু রাষ্ট্রপতির জায়গায় তিনি কার্যভার পালন করেন। উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিলে কি হবে? নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত পদটি শূন্য থাকবে। তাহলে পদটি শূন্য থাকবে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। রাষ্ট্রপতি যদি তার পদ থেকে সরে যান তাহলে রাষ্ট্রপতির জায়গায় উপরাষ্ট্রপতি, আর উপরাষ্ট্রপতি যদি আবার সরে যান বা পদত্যাগ করেন তাহলে তার জায়গায় কিন্তু সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু কার্যনির্বাহ পালন করেন। এরপরে কি বলছে? মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে না পারলে উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতি হিসাবে কাজ পালন করেন? তার মানে যদি রাষ্ট্রপতির মৃত্যু হয় বা পদত্যাগ করেন বা অপসারণ হয় তাহলে উপরাষ্ট্রপতি কতদিন? 6 মাস। তিনি কিন্তু 6 মাস সেই কার্যনির্বাহ করতে পারেন, তারপরেই কিন্তু আবার নির্বাচন করা জরুরি। সেই নির্বাচনে সেই উপরাষ্ট্রপতি নিজেও পদপ্রার্থী হতেই পারে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু নির্বাচনের মাধ্যমেই কিন্তু তাকে রাষ্ট্রপতি পদে আসীন থাকতে হবে। 6 মাস পর্যন্ত কিন্তু উপরাষ্ট্রপতি নিজে পারেন, তার মধ্যে কিন্তু নির্বাচন করা জরুরি। ভারতের কোন উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা যান? কৃষ্ণকান্ত। উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্ত ক্ষমতায় থাকাকালীন মারা যান। নিয়োগের সময় উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন? তো শপথ বাক্য কে পাঠ করবে? রাষ্ট্রপতি পাঠ করবেন অবশ্যই। এরপর কি বলছে? অনাবশ্যক মহিম কাকে বলা হয়? উপরাষ্ট্রপতিকে। অনাবশ্যক মহামহিম। ঠিক আছে। যখন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব কে নেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর আগেই বলেছি, এর আগের একটা ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি, এক্সাম্পল দিয়েও আলোচনা করা হয়েছে যে কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয় পদ শূন্য হয়েছিল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই জায়গায় ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে আবার সেই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবার ফের রিটার্ন করে। সমস্ত কিছু আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, দেখে নেবে। ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর দ্বারা প্রকাশিত সুপরিপালনা নামক বইটি রচনা করেন কে? শৈলেন্দ্র কুমার যোশী। শৈলেন্দ্র কুমার যোশী কিন্তু এই বইটি রচনা করেন। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, সুপরিপালনা। এরপর কি বলছে? উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট করার ক্ষেত্রে রাজ্যসভায় কী ধরনের মেজরিটি আনতে হয়? সিম্পল মেজরিটি। রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে? উপরাষ্ট্রপতি। এটাও কিন্তু পরীক্ষায় আসে। নিম্নের কোন উপরাষ্ট্রপতি দীর্ঘতম সময় ধরে কর্মরত ছিলেন? এস রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি কিন্তু 10 বছর ধরে টানা উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি তার সংবিধানে কোন ধারায় বলা আছে? ধারা 64 অনুযায়ী কিন্তু উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উপর ভিত্তি করে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম কি? লিসেনিং, লার্নিং অ্যান্ড লিডিং। এটা কিন্তু একটা ভালো বই আসতে পারে। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উপর ভিত্তি করে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম লিসেনিং, লার্নিং অ্যান্ড লিডিং। এরপর
রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আগেই বলেছি। কোন মহান ব্যক্তি দার্শনিক রাষ্ট্রপতি বলা হয়? এটা কিন্তু আসে, রাধাকৃষ্ণনকে কিন্তু একজন দার্শনিক রাষ্ট্রপতি বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর দার্শনিক রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন, উনি কিন্তু থার্ড রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। প্রথম দুবার কে হয়েছিল? প্রথম দুবার হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তারপরেই কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তৃতীয়বারে তিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। অক্টোবর 1946 সালে অন্তর্বর্তী সরকারের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিল কে? জওহরলাল নেহরু। তাহলে অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন কিন্তু উপরাষ্ট্রপতি পদে এসেছিল জওহরলাল নেহরু। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে কত টাকা জমা দিতে হবে? 15,000। রাষ্ট্রপতির জন্য সেম 15,000 টাকা কিন্তু জমা দিতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দিন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও চলে আসবে। ধন্যবাদ।